আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনাস ওয়ান্ডার্স নিউজিল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আনাস, নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে। অনেক মানুষ প্রশ্ন করেন আমি কিভাবে নিউজিল্যান্ড আসলাম বা আমি কোন এজেন্সির মাধ্যমে নিউজিল্যান্ড আসছি। অনেকেই বলেন যে ভাই আপনি কিভাবে গেলেন, এটা তো বলেন না। তো আমি আপনাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা আমার নিউজিল্যান্ডে আসার একটা ছোট্ট স্টোরি বলতে পারেন। দালাল ছাড়া কিভাবে নিজে নিজে আমি নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসাতে আসছি, এই ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। যদিও ভিডিওটা একটু লং হতে পারে, বাট তবুও আশা করি ভালো লাগবে সবার। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি আগেই বলেছি ভিডিওটা একটা ছোট্ট স্টোরি হবে আমার, সো ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো ভালো লাগবে না, বাট আমার যেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব অনেকের কাছে হয়তো ভালো লাগতেও পারে, অনেকে হয়তো এর থেকে অনুপ্রেরণা পেতে পারেন, তাই ভিডিওটি করা আর কি। অনেকে মনে করেন বা ভাবেন যে আমি আসলে কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে নিউজিল্যান্ডে আসছি। আসলে না, আমি কোনো এজেন্সি বা কোনো দালালের মাধ্যমে নিউজিল্যান্ডে আসিনি। আমি সরাসরি নিজে নিজে দালাল ছাড়া জবে আবেদন করে তারপরে নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসাতে নিউজিল্যান্ডে আসছি। আমার নিউজিল্যান্ডে আসার জার্নিটা ঠিক বেশ কিছুদিন পেছনের। তো জার্নিটা শুরু হয় 2018 সালে। 2018 সালের শেষের দিকে আমি জানতে পারি হঠাৎ করে যে আমার এক ফ্রেন্ডের কলিগ সে চলে যাচ্ছে নিউজিল্যান্ডে। আমি তার কাছে জানতে চাইলে সে বলে সে কীভাবে করছে আমি ঠিক একটা জানি না। তো আমি আর তাকে ওই ব্যাপারে আর কোনো প্রশ্ন করিনি। তো হঠাৎ তার কিছুদিন পরে আমি যখন দেশে চলে আসি, দেশে চলে আসার পরে আমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের একজনকে দেখতে পাই যে সে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতেছে, যেটা ছিল নিউজিল্যান্ডের। তো আমি যেহেতু সিঙ্গাপুরে ছিলাম, সেও সিঙ্গাপুরে ছিল, আমি তো জানি আসলে সিঙ্গাপুরের কোন এরিয়াগুলো কেমন। তো তার ছবিগুলো দেখে যখন আমি তাকে ফোন করি, সে আমাকে বলে যে ভাই আমি গত 6 মাস হলো নিউজিল্যান্ডে আসছি। তো তখন আমি তার কাছে প্রশ্ন করি ভাই আপনি কিভাবে নিউজিল্যান্ডে আসলেন। তো সে আমাকে বলল যে আমি আপনাকে ফ্রি হয়ে একসময় ফোন দিব, এই ব্যাপারে কথা হবে। তো এরপরে অনেক সময় যায়, তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না। তো আমি যখন সিঙ্গাপুরে আবার ব্যাক করি, সিঙ্গাপুরে আসার পরে আমি নিউজিল্যান্ডে আসার ব্যাপারে আমার ভেতরে একটা আগ্রহ জাগে। তো সেই থেকে আসলে নিউজিল্যান্ডে আসার জন্য আমার প্রস্তুতি শুরু। ভিডিও করতে করতে আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে। নিউজিল্যান্ডের আবহাওয়ার কোনো আর কি গ্যারান্টি নাই, যখন তখন রোদ বৃষ্টি নেমে যায়। তো যার কারণে গাছের নিচে দাঁড়িয়ে আছি, এখনও ভিডিও করা কন্টিনিউ করতেছি। তো যাই হোক, যখন আমি 18 সালের পরে যখন আবার দেশের থেকে সিঙ্গাপুর আসি, সিঙ্গাপুর আসার পরে আমি বিভিন্ন সোর্স খুঁজতে থাকি যে নিউজিল্যান্ডে আসলে কীভাবে ওয়ার্ক ভিসাতে যাওয়া যায়। তো হঠাৎ করে আমি আরও কিছু মানুষকে খোঁজাখুঁজি করতে থাকি অনলাইনে, ফেসবুকে বিশেষ করে। তো ফেসবুকে খোঁজার পরে দেখি অনেক মানুষ নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসাতে আছে এবং তারা ম্যাক্সিমাম সবাই মানে সিঙ্গাপুর থেকে। তো যখন সবাই সিঙ্গাপুর থেকে ওয়ার্ক ভিসা নিয়ে নিউজিল্যান্ডে ঢুকছে, তখন আমি মনে করি যে আসলে এটা তো আসলেই সম্ভব। তো তখন যাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি নিউজিল্যান্ডে যারা ওয়ার্ক ভিসাতে আসছে, তাদের 99% মানুষ আসলে কখনো কোনো রিপ্লাই দেয়নি। দু একজন হয়তো বলছে যে আমি এর মাধ্যমে আসছি বা ওর মাধ্যমে আসছি। তো মাধ্যমটা হচ্ছে নিউজিল্যান্ডে আসার নিজে নিজে জবে আবেদন করা। তো নিজে নিজে জবে আবেদন করা সবাই বলে, কিন্তু আসলে মাধ্যমটা কেউ দেখায় দেয় না, কেউ বলেও না। তো তখন আমি অনলাইনে আরও বিভিন্ন কোম্পানি খুঁজতে থাকি, নিউজিল্যান্ডের কোম্পানি খুঁজে কোম্পানিগুলোতে মেল করতে থাকি। তো তারা মেলের কোনো রিপ্লাইও দেয় না। এর মাঝে খুঁজতে খুঁজতে আমি একটা এজেন্সির সন্ধান পাই, যে এজেন্সিটা আসলে সিঙ্গাপুরের। তো এজেন্সির কাছে যখন আমি যাই, নিউজিল্যান্ডে আসার ব্যাপারে কথা বলি, তখন তারা আমাকে একটা হিউজ অ্যামাউন্টের কথা বলে। যে অ্যামাউন্টের কথা শুনে আসলে আমি ওই সময় আর অতটা আগাইনি যে না, আমি এত টাকা খরচ করে এখন নতুন একটা দেশে আবার মুভ হব না। তো আমি তখন চিন্তা করি যে আসলে যদি নিজে নিজে অ্যাপ্লাই করে যাওয়া যায় তাহলে সেটা কিভাবে। তখন আমি নিউজিল্যান্ডের বিভিন্ন মানে এদেশের লোকাল কিছু মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং তাদের সাথে যোগাযোগ করি। তারা আমাকে রিপ্লাই করে না, খুব বেশি মানুষ আসলে রিপ্লাই করে না, 100 জনের ভেতরে হয়তো 2 জন করে। তো এর মধ্যে একজন শুভাকাঙ্ক্ষী ছিল যিনি আমাকে প্রসেসটা ঠিকঠাক মতো বলে। তো সেই প্রসেসটা ধরে আমি আগাতে থাকি। আমি আমার স্কিল বেসড করে, যখন আমার স্কিল তারা আমাকে বলে যে নিউজিল্যান্ডে আসতে হলে তোমাকে তোমার স্কিলের উপরে যে দক্ষতা এবং সার্টিফিকেট হাবিজাবি যেগুলো আছে এগুলো দিয়ে তোমার কাজের ভিডিও, তোমার কাজের ফটোজ, এইগুলো নিয়ে তোমাকে একটা সিভি তৈরি করতে হবে। সিভি তৈরি করে তারপরে তুমি বিভিন্ন কোম্পানিতে ট্রাই করতে পারো। যদিও 95% কোম্পানি এই ব্যাপারে কোনো রিপ্লাই করবে না, তাতে তুমি হতাশ হও না, তুমি চেষ্টা চালিয়ে যাও। তো আমি তার কথা মতো আমি আমার স্কিলের উপরে বেস করে আমি সিভি তৈরি করি। আমি আমার কাজের ভিডিওজ এবং ফটোজ সেগুলো কালেক্ট করি।
সেগুলো আমার সিভিতে লিঙ্কগুলো অ্যাটাচ করি এবং কোম্পানি খুঁজতে থাকি। আচ্ছা, এখন আমি কোম্পানি কোথায় খুঁজতে থাকি? কোম্পানি খুঁজতে থাকি আমি তো যেখানে সেখানে তো আর নিউজিল্যান্ডের কোম্পানির জবের সার্কুলার খুঁজে পাবো না। নিউজিল্যান্ডেরই এক লোকাল মানুষের কাছ থেকে জানতে পারি যে নিউজিল্যান্ডের একটা জব সাইট আছে যেটা লোকাল এই দেশের, সেখানেই অনেক মানুষ নাকি আবেদন করে এবং অনেক মানুষ এটার মাধ্যমে আসে। তো আমি তখন সেই ওয়েবসাইটে গিয়ে বিভিন্নভাবে জব সার্চ করতে থাকি, করতে করতে সিভি ড্রপ করি, প্রচুর সিভি ড্রপ করছি বিভিন্ন কোম্পানিতে, কোনো কোম্পানি থেকে তেমন কোনো রিপ্লাই আসে না। তো আমি মাঝে হতাশ হয়ে যাই। তো এর মাঝে আরও একটা দুঃসময় আসে, সেটা হচ্ছে কোভিড-19 কারণে আমি সিঙ্গাপুর থেকে আবার দেশে চলে আসি। তো আমার যতটুকু নিউজিল্যান্ডে আসার ব্যাপারে আগ্রহ ছিল, তো দেশে আসার পরে সেটা আবার হারিয়ে যায়। যেহেতু আমি অনির্দিষ্টকালের জন্য দেশেই আটকা পড়ে থাকি, আমি আর চিন্তা ভাবনা করলাম যে আর হয়তো এখন সিঙ্গাপুরে যাব না। আমি দীর্ঘ সময় বাংলাদেশেই ছিলাম। তো বাংলাদেশে থাকার পরে আমি সেখান থেকে অ্যাপ্লাই করতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। তো হঠাৎ করে আমার পরিচিত এক ভাই, উনি নিউজিল্যান্ডে আসে, উনি যে কোনো মাধ্যমে হোক, ওনার এক পরিচিত বন্ধুর মাধ্যমে উনি নিউজিল্যান্ডে আসে। তো উনি আমাকে একটু সাহস দেন যে তুমি সিঙ্গাপুরে আবার ঢুকো, সিঙ্গাপুরে ঢুকলে হয়তো আমি চেষ্টা করে দেখতে পারি। তো আমি তখন চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়। তখন আমি সিঙ্গাপুরে আবার ঢুকি। সিঙ্গাপুরে ঢোকার পরে উনি হঠাৎ করে উনি যেই মাধ্যমের কথা বলছিল ওটা ক্লোজ হয়ে যায়, ওখানে লোক নেওয়া বন্ধ হয়ে যায়, যা লোক নেবার এনাফ হয়ে গেছে, আর কোনো লোকজন নেবে না। সো আমি সিঙ্গাপুরে তখন আসি। আসার পরে আমার তখন আরও বেশি হতাশ হই যে হয়তো আর হবে না। আমি ট্রাই করতে থাকি। তারপরে আমি একটা সময় নিউজিল্যান্ড অ্যাম্বাসিতে যাই, সিঙ্গাপুরের অ্যাম্বাসিতে। জাস্ট আমি আমার মানে ওই সময় খুব বেশি তাড়না ছিল, যার কারণে আমি যাই। তো অনেক কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট একটা পাই, যদিও অ্যাপয়েন্টমেন্টের দিন আমি যাইতে পারিনি, যার কারণে ওটাও ক্যান্সেল হয়ে যায়, শেষ ভরসা। এর মাঝে আমি যেটা করতে থাকি সেটা হচ্ছে আমি সিভি ড্রপ করা কন্টিনিউ করতে থাকি। আমি বিভিন্ন কোম্পানিতে সিভি দেই। তো যখন আমি আমার স্কিল বেসড অনুযায়ী যখন আর কোনো কোম্পানি খুঁজে পাচ্ছি না, তখন আমি ভাবলাম যে আমি অন্য কোনো জবের জন্য আবেদন করি, যদিও সেটা আমার খুব বেশি জানা ছিল না। তো সিঙ্গাপুরে আমি সেই জবের জন্য সার্টিফিকেট করি এবং আমি আমার নিজের ডিউটি শেষ করে, তখন আমি 8টা-7টা ডিউটি করতাম, 7টার পরে বা 6টার পরে এসে আমি অন্য জায়গায় কাজ শিখতে যেতাম। আমি 2 মাস প্রায় এভাবে কাজ করতাম, কাজ শিখতাম, শিখে সেই কাজের জন্য প্রচুর অ্যাপ্লাই করছি। তো সেটাও যখন কাজে লাগেনি, এরপরে আমি আমার পূর্বের কাজের অভিজ্ঞতা, ছবি, ভিডিওস, এর মাঝে আমি আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো রেডি করি। সবগুলো রেডি করে আমি প্রতিদিন দুপুরবেলায়, মানে আমার লাঞ্চ আওয়ারে যখন আমার ব্রেক হয়, আমি ব্রেকের সময় যখনই সময় পেতাম আমি আমার ল্যাপটপ অন করে সিভি ড্রপ করতে থাকতাম। সিভি ড্রপ করতে করতে 2 দিন 3 দিন পর হঠাৎ করে দেখি যে আমার একটা রিপ্লাই আসে। তো আমি সেখানে ইন্টারভিউ দেই। ইন্টারভিউ দিয়ে আসলে কোনো পজিটিভ কিছু পাইনি। ইন্টারভিউ দিয়ে তারা বলে ঠিক আছে আমরা পরে জানাবো। তারা পরে আমাকে জানায় আনফরচুনেটলি তারা এই পজিশনের জন্য বাইরে থেকে এখন লোক নিতে পারছে না, সে নিউজিল্যান্ডের থেকেই নেবে। একটা কোম্পানি থেকে একটা ইমেল আসে। তো আমি এখন যে কোম্পানিতে আছি আলহামদুলিল্লাহ, তো বস আমাকে রিপ্লাই দেন, আমার একটা ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হওয়ার পরে তিনি বলেন যে আমি কিছুদিন পরে জানাচ্ছি। তো হঠাৎ করে আমি একদিন লাঞ্চ আওয়ারে আবার ব্রেকে বাসায় এসে রুমে আসতাম, তখন রুমের কাছেই কাজ করতাম। রুমে আসার পরে আমি যখন ইমেল চেক করি, দেখি আমার ইমেলে আমার বসের রিপ্লাই। তো উনি আমাকে বলতেছে যে আসলে আমার ইমিডিয়েটলি লোক দরকার কিছু, তো তুমি আসতে এখনও আগ্রহী কিনা এটা আমাকে ফাইনাল করো। তো আলহামদুলিল্লাহ আমি ওই সময় সাথে সাথে রিপ্লাই করি। রিপ্লাই দেওয়ার পরে উনি আমাকে কিছুদিন পরে যাবতীয় যে কাগজপত্র দরকার এগুলো ম্যানেজ করতে বলে। আমি এগুলো ম্যানেজ করি। ম্যানেজ করার পরে ভিসার জন্য আবেদন করতে বলেন, আমি ভিসার জন্য আবেদন করি। ভিসার জন্য আবেদন করার পরে আমি তখনও সিঙ্গাপুরে কারেন্ট ছিলাম। ওই সময় আমি ভাবছি কী করবো, আমার আর সিঙ্গাপুরে থাকার মতো কোনো পরিস্থিতি নাই, মানে মন উঠে গেছে এক কথায়। আপনারা হয়তো জানেন সিঙ্গাপুরে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক হার্ডওয়ার্ক। আর লাস্ট যেই কোম্পানিগুলোতে আমি ছিলাম প্রচুর পরিশ্রম করতে হয়েছে, অনেক পরিশ্রম করতাম, কিন্তু আমি হাল ছাড়িনি। ওই সময় অ্যাপ্লাই করার উপরেই ছিলাম। তো যাই হোক, আল্লাহ সহায় ছিলেন, ওনার দয়াতে আমি নিউজিল্যান্ডের এই কোম্পানিতে যখন অফার পাই, তো আমি লয়ারের মাধ্যমে কাজ করি। লয়ারকে জিজ্ঞেস করি তাহলে আমি কি এখন দেশে যেতে পারবো। ভিসা আবেদন করার পরে আমি দেশে চলে যাই। দেশে যাওয়ার পরে বেশ কিছুদিন থাকি। এর মাঝে আমার ভিসা বের হয়ে যায়। ভিসা বের হলে আমি
বাকি যে কাজগুলো ছিল পেপার ওয়ার্কস সেগুলো সম্পন্ন করে আমি ফ্লাইট নিয়ে আমি বাংলাদেশ থেকে সরাসরি আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ নিউজিল্যান্ডে চলে আসি। তো এই ছিল আমার নিউজিল্যান্ড আসার জার্নি। আমি জানি না কার কাছে কেমন লাগবে, বাট এটাই সত্যি। তো আপনারা যারা নিউজিল্যান্ডে আসার জন্য নিজে নিজে ট্রাই করেন, হতাশ হবেন না। যদি আপনার রিজিকে থাকে আর আপনার চেষ্টা নিয়াত যদি সহি থাকে, আপনি চেষ্টা করতে করতে একসময় হয়ে যাবে। আপনি আর আপনার প্রপার যেই মানে জব স্কিলস এই অনুযায়ী যদি আপনি ট্রাই করতে থাকেন, তাহলে অবশ্যই আপনিও একদিন নিউজিল্যান্ডে আসতে পারবেন নিজে নিজে জবে অ্যাপ্লাই করে। কোনো দালাল বা কোনো এজেন্সির কাছে যেতে হবে না, আপনি সব নিজে করে নিজে চলে আসতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো না লাগলে স্কিপ করবেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট অনেকের রিকোয়েস্টে ভিডিওটা করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কোনো কিছু এই ব্যাপারে জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।